মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, সবজি বিভাগ, উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র, বিআরআই গাজীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ জুলফিকার হায়দার প্রধান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, মশলা গবেষণা কেন্দ্র। ওনার কথা না বললেই নয়, ওনার সাথে আমার প্রায় অনুষ্ঠান থাকা হয়। একজন স্বনামধন্য বিজ্ঞানী, এই বগুড়া অঞ্চলের প্রাণ, শ্রদ্ধাভাজন। উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আশরাফুল আলম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, এপিডি, এপিসিউ পার্টনার, বিআরসি। ডক্টর মোহাম্মদ মাহবুর রহমান সেলিম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সবজি বিভাগ, বিআরআই গাজীপুর। সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ, বগুড়া। উপস্থিত আছেন ডক্টর জাকিয়া রহমান মনি, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, পুষ্টি ইউনিট, ফোকাল পয়েন্ট, গ্যাপ, বিআরসি। ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, সবজি বিভাগ, উদ্যান গবেষণা কেন্দ্র, বিআরআই। উপস্থিত আছেন সিনিয়র মনিটরিং কর্মকর্তা, ড্যাম, কর্মকর্তাবৃন্দ, উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, যারা আজকে কৃষিকে কাগজ কলমে প্রচার প্রচারণার মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেলে একটা উচ্চ পর্যায়ে নিয়ে গেছে আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইরা, যাদের জন্য আমাদের এই অনুষ্ঠান আয়োজন কষ্ট করে আমার স্বামীনা নিচে বসে আছেন আমার প্রাণপ্রিয় কৃষি কৃষাণী ভাই বোন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি তাড়াতাড়ি শেষ করব। এই সারের যে কথাটা বললাম, আমি একটা ছোট্ট পরিসংখ্যান দেবো যে আমরা কোথায় অবস্থান করছি। দেখেন, আমার বগুড়া অঞ্চলে 4,53,665 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা। ইনশাল্লাহ আমরা এটা অর্জন করব। গতবার এইরকমই ছিল। আমি যদি 7.5 দিয়ে গুণ করি, বিঘায় করি, 34,987 বিঘা জমিতে আমার বোরো আবাদ হবে। আমরা জানি ডিএপি সার সরকার ভর্তুকির মাধ্যমে আপনাদের ইউরিয়া 27 টাকা, টিএসপি 27 টাকা, পটাশ 27 টাকা। কয়েকদিন আগে শুনলাম আমাদের একজন অতিরিক্ত পরিচালক মহোদয় ঢাকা থেকে আসছিলেন, উনি বললেন যে আজকের আন্তর্জাতিক বাজার মূল্য ডিএপির 122 টাকা, সরকার দিচ্ছে আপনার কত টাকাতে? 21 টাকা, 27 ইউরিয়া, তার মানে 101 টাকা ভর্তুকি দিচ্ছে। আমি এখন যে আমার বোরো আবাদ হবে এই বগুড়া অঞ্চলে 34,987 বিঘা, 122 টাকা দিয়ে গুণ করি 40,49,20,414 টাকা হয়। আবারও বলছি, আমার বগুড়া অঞ্চলে যতটুকু বোরোর আবাদ হবে তাতে যদি আমি 1 কেজি ডিএপি সার বেশি দিই, মাত্র 1 কেজি, লস হবে 41,49,20,414 টাকা। এই টাকাটা কার? আপনার 21 টাকা, 101 টাকা সরকারি। আমরা কি ভেবে দেখেছি? আমি শুধু দিলাম একটা ডিএপির হিসাব, টিএসপির কি অবস্থা, ইউরিয়ার কি অবস্থা, এমওপি বা পটাশের কি অবস্থা, গমের কি অবস্থা, আলু প্রচুর হয়, আলুর কি অবস্থা, পাবনায় পেঁয়াজ হয় প্রচুর, পাবনা পেঁয়াজের কি অবস্থা, সিরাজগঞ্জে প্রায় 2 লক্ষ হেক্টর জমিতে আবার সরিষা হয়, সেটার কি অবস্থা? এ দায়িত্ব কার? ইসলামিক দিকে চিন্তা করি, অপচয়কারী শয়তানের ভাই, আমরা কি দায়িত্ব এড়াতে পারবো? আমরা যদি এভাবে অপপ্রয়োগ করতে থাকি প্রতিদিন, সরকার কি ভর্তুকি দিতে পারবে? এক সময় সরকার যদি ভর্তুকি টেনে নেয়, আমরা কি ফসল চাষ করতে পারবো? পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? এখন থেকে সাশ্রয়ী মনোভাব নিয়ে কাজ করতে হবে। আমাদের মাঠে যারা আছেন, মাঠের সৈনিক, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, তারা এই প্রচার প্রচারণাগুলো চালিয়ে যাচ্ছেন। আমাদের দেখবেন যে প্রতিটা ফার্টিলাইজার ডিলার দোকানে লাল সালুতে আমরা কিন্তু দাম লিখে রেখেছি, ওখানে কোন সারের কতটুকু দাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে আধুনিক, টেকসই, লাগসই, পরিবেশ বান্ধব, পানি সাশ্রয়ী, স্বল্প জীবনকাল সম্পন্ন যন্ত্রে ব্যবহার করে আধুনিক প্রযুক্তিগুলো কৃষকের দোরগোড়ায় পৌঁছানোর জন্য আমরা নিরাপদ ফসল উৎপাদন করছি, যাতে একটা চ্যানেলের মাধ্যমে ভোক্তার কাছে যায়। আমার বিশ্বাস আজকের যে প্রচারণা অনুষ্ঠান, সেটির একটি ধারাবাহিকতা, এখানে এই দায়িত্বটাই নেওয়া হয়েছে। কৃষকেরা কিভাবে দাম পায়, আপনারা একটু পেঁয়াজের দিকে খেয়াল করেন। এই পেঁয়াজ আমদানির জন্য যে কত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়কে বারবার বলে 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 দেখেন আইপিগুলো আমরা বন্ধ রেখেছি, ইম্পোর্ট পারমিটগুলো, না হলে কিন্তু আজকে কৃষকরা দাম পেত না।
আমরা কৃষককে এয়ার ফ্লো দিচ্ছি, একটা যন্ত্র দিচ্ছি, ফ্যান দিচ্ছি। আজকে একটা ছোট্ট জায়গায় 300 মণ পেঁয়াজ সংরক্ষণ করতে পারছে, যে পেঁয়াজটা নষ্ট হয় না। আগে 25 থেকে 30% পেঁয়াজ নষ্ট হতো, এখন 1-2% মাত্র নষ্ট হয়। কৃষকরা যা দাম পায়, এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে কৃষক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমরা গ্যাপ নিয়ে কাজ করছি, গ্যাপের কথা বলছি। সামনে হচ্ছে রমজান মাস। এই রমজান মাসে আমাদের পেঁয়াজের একটা বিরাট অংশ আমরা ভক্ষণ করে থাকবো। এমন কাজ করবো না আবার পেঁয়াজকে আমরা স্টক করে, যাতে আমার রোজাদার বান্দাকে বেশি দাম দিয়ে পেঁয়াজ কিনতে না হয়। আজকে এখানে প্রচুর আলু হয়, আলুর ব্যবহার করি। আলুতে যে পরিমাণ সার দেওয়া হয়, এটা কেউ জানলে আপনারা খাবেন না। যাতে আলুতে কম সার ব্যবহার করা হয়, আমরা এই জন্য কাজ করে যাচ্ছি। আমরা নিরাপদ ফসল উৎপাদন করে যাচ্ছি। একটা কথা হচ্ছে যে একাই কোনোদিন করা সম্ভব না, 11 জনকেই খেলতে হবে। কেউ সামনে, কেউ গোলকিপার, কেউ স্টপার, কেউ উইঙ্গার, সবাই মিলে যদি খেলা হয়, আমরা ভালো একটা খেলা উপহার দিতে পারবো। তো আমি কৃষক ভাইদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, কৃষি বিভাগের সাথে যোগাযোগ রাখুন। কোন ফসলটা ভালো, কোনটা পরিবেশ বান্ধব, আপনার রোপা আমনে কোন ধানটা আপনার জন্য ভালো ছিল, বোরোতে কোন জাতটা ভালো, এই আধুনিক প্রযুক্তিগুলো কোথায় পাওয়া যাবে। আমরা বিভিন্ন আমাদের সম্মানিত বিজ্ঞানীরা এখানে আছেন, ওনাদের আধুনিক লাক্সই প্রযুক্তিগুলো আছে, এই প্রযুক্তিগুলো আমরা কালেকশন করব, আমরা মাঠে প্রয়োগ করব। আপনারা যাতে নিরাপদ ফসল উৎপাদন করে ভোক্তার কাছে পৌঁছায়, জন্য আমরা চেষ্টা করে যাব। একজন মুরব্বী কথা বললেন যে চকচকে বিষ না দিলে তো নয়, কথা সত্য। যে দেশে ভোক্তা সচেতন না, ওই দেশে কোনো লাভ হবে না। আমি যদি কালো গুড় না খুঁজে, নিরাপদ কালো গুড় না খুঁজে যদি আমি ফর্সা গুড় খুঁজি, তাহলে আমার যে প্রডিউসার, যিনি উৎপাদন করবে, উনি তো হাইড্রোজ দিবেন, এটাই স্বাভাবিক। আমি নাটোরের উপপরিচালক ছিলাম, আমি গুড় কিনতে যাব, জিজ্ঞেস করলাম, একজন বললো যে স্যার 100টা গুড় 100টাই ভেজাল, আপনাকে এই গুড় নিতে গেলে কয়দিন অপেক্ষা করতে হবে। কেন? চকচকে গুড় না হলে কেউ নেয় না। আমরা কয়জন পোকালা বেগুন কিনি, সবাই চকচকে। অথচ দেখেন বেগুনের যে পোকা, সেটা তো ভেতরে থাকে, ব্রিঞ্জাল শুট অ্যান্ড ফ্রুট ভরা, ও ভেতরে ছিদ্র করে ভিতরে ঢুকে থাকবে, ওকে মারতে গেলে কি আমি বেঁচে থাকবো? তাহলে আমরা ভোক্তা যারা, আমাদের সচেতন হতে হবে। আমরা গ্যাপের প্রোগ্রাম বাড়াবো। আমরা প্রত্যেকটা ডিলারের দোকানে একটা জৈব কর্নার করেছি, সেখানে জৈব সার পাওয়া যাবে, ফেরোমন ফাঁদ পাওয়া যাবে, জৈব বালাইনাশকগুলো পাওয়া যাবে, এগুলো আমরা সবাই ব্যবহার করব। আসুন আমরা সবাই পুষ্টিকর নিরাপদ খাবারগুলো খাওয়ার অভ্যাস করি। এই যে বাঁধাকপি, এটা নিরাপদ, বাজারে হয়তো অনেক বাঁধাকপি অনিরাপদ পাওয়া যেতে পারে। দয়া করে একটু খাওয়ার আগে আমরা দুই তিনটা উপরে যে কাভার বা বাকলটা ফেলে দিই, এরপর একটু ভিজায় রাখি। আমরা প্রচুর পরিমাণে সালাদ খাই, সবজি খাই। আমরা এক সময় বলতাম যে ভাত দিয়ে সবজি খাওয়া, কিছুদিন আগে আমরা বলছিলাম যে সবজি দিয়ে ভাত খাওয়া। এখন পুষ্টিবিজ্ঞানে বলছে না, সালাদ দিয়ে সবজি দিয়ে ভাত খাওয়া। আপনি ভাত এমনি কম খাবেন তখন। যারা বেশি খাবার খান, কার্বোহাইড্রেট বেশি খান, অসুস্থতা, ডায়াবেটিসে ভুগেন, আমার বিশ্বাস খাদ্যাভ্যাস যদি আমরা একটু চেঞ্জ করি, পরিবর্তন করি, আমার বিশ্বাস যে আমরা অনেকটা নিরাপদ থাকবো, ভালো থাকবো। আমরা এই কাজগুলোই করে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ মঞ্চে যারা আছেন সবাইকে। ওনারা শুধু ঢাকা থেকে এসে, গাজীপুর ঢাকা থেকে এসে আমাদের অনুষ্ঠানকে সার্থক করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কৃষি বিভাগের আমার উপপরিচালক সহ অধস্তন সমস্ত কর্মকর্তাকে, যারা নিরলস পরিশ্রম করে এই প্রদর্শনীর আয়োজন করে এটাকে বাস্তবায়ন করেছেন। আমি মাঝে একবার আসছিলাম অবশ্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার কৃষক ভাইদের, যারা অধীর আগ্রহে আমাদের সবার কথা শুনলেন। ভাই, আপনাদের একটা পরামর্শ দেবো, যে সত্যি কথা, এটা আমি যদি জিজ্ঞেস করি কেউ সুস্থ না। আমরা প্রচুর সরিষা উৎপাদন করি, এখানে প্রায় 2 লক্ষ হেক্টর সরিষা হয় আমার টোটাল বগুড়া অঞ্চলে। আমরা সরিষা উৎপাদন করে এই তেল বাইরে পাঠাচ্ছি, আমরা তথাকথিত তেল খাচ্ছি। দয়া করে এখন থেকে আমরা যাতে সরিষার তেল খাই, এটা নিয়ে অনেক প্রোপাগান্ডা আছে, আপনার প্রোপাগান্ডায় কখনো বিশ্বাস করবেন না। আপনার সরিষার তেল খাবেন। আপনাদের উৎপাদিত সবজিগুলো শুধু নিজের জন্য নিরাপদ না, অপরের জন্য যাতে নিরাপদ হয়, এমনটা যাতে না হয়। আমার 5টা আম গাছ আছে, একটাতে কোনো বিষ দেই না, এটা খাওয়ার জন্য, বাকিটা বিক্রি করার জন্য। আপনার কাছে যেটা খারাপ সেটা যাতে অপরের কাছে খারাপ হয়, আপনার কাছে যেটা ভালো সেটা যাতে অন্যর কাছে ভালো হয়। এই ধ্যান ধারণায় যতদিন না আসতে পারবো আমরা, ততদিন পর্যন্ত আমাদের কারো উন্নতি হবে না। আমার বিশ্বাস আমরা সবাই একমত এবং এই জায়গায় আমরা পৌঁছতে পারবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গবেষণা প্রতিষ্ঠান, কৃষকদের সাথে আমরা হাতে হাত মিলিয়ে হ্যান্ডশেক করে কাজ করে যেতে চাই।
ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমরা এই বগুড়া অঞ্চলকে বাংলাদেশের 14টা অঞ্চলের ভিতরে এক জায়গায় প্রথম দিকে দাঁড় করাতে পারবো যদি আপনাদের সহযোগিতা পরামর্শ আমরা পাই। আমার বিশ্বাস আমি পারবো ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াচ্ছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।